জরুরি ফাইল চেক করছিল সে। ঠিক তখনই বাড়ির দারোয়ান নিস্তব্ধ ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালো। স্যার, একটা কথা ছিল। আর্দ্র গাড়ির দরজা খুলতে গিয়েও থেমে গেল। চোখ এখনো মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ। বলুন। দারোয়ান কিছুক্ষণ দ্বিধায় থেকে বলল, কয়েকদিন ধরে একজন লোক প্রায় প্রতিদিনই রাস্তার ওপাশে দাঁড়িয়ে এই বাড়িটার দিকে তাকিয়ে থাকে। আর্দ্রর আঙুল থেমে গেল। স্ক্রিনের উপর ধীর হয়ে থাকা দৃষ্টি ধীরে ধীরে উপরে উঠল। তারপর, গতকাল আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম কাউকে খুঁজছেন কিনা। উনি শুধু জানতে চাইলেন ছোট আপা বাড়িতে আছেন কিনা। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। আর্দ্রর চোখ দুটো সরু হয়ে এলো। ছোট আপা বলতে রং আপার কথা জিজ্ঞেস করছিলেন। এইবার আর্দ্র পুরোপুরি মোবাইল নামিয়ে ফেলল। তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেছে। লোকটাকে জানি না স্যার, আগে কখনো দেখিনি। আর আপনি কি বললেন? দারোয়ান স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, বললাম জি, বাড়িতে আসেন। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর্দ্রর চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের দৃষ্টি মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। একজন অপরিচিত লোককে আপনি পরিবারের খবর দিয়ে দিলেন? দারোয়ান চমকে উঠল। জি স্যার। লোকটাকে কেন এসেছে, কি উদ্দেশ্যে জানতে চাইছে কিছুই জানেন না, তারপরও আপনি তাকে বলে দিলেন রং বাড়িতে আছে। আর্দ্রর কণ্ঠস্বর খুব উঁচু ছিল না, কিন্তু সেই ঠান্ডা রাগটাই পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। দারোয়ান অপ্রস্তুত হয়ে বলল, স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম উনি কাকে খুঁজছেন, কেন খুঁজছেন, সবই জিজ্ঞেস করেছি, কিন্তু কিছু না বলেই চলে গেছেন। আর্দ্র গভীর শ্বাস নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। লোকটাকে দেখতে কেমন? দারোয়ান কিছুক্ষণ ভেবে বলল, মুখ ভালো করে দেখতে পারিনি স্যার। কালো মাস্ক পরা ছিল, কিন্তু লম্বা চওড়া আপনার মতোই। কথাটা শুনে আর্দ্রর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা অনুভূতি নেমে গেল। দারোয়ানের বর্ণনায় আর্দ্রর বুঝতে দেরি হলো না, এই লোকটাই সেই যে কিছুদিন আগে রঙের ছবি তুলছিল। সেই দিন লোকটাকে ধরতে পারেনি সে। লোকটা তাহলে বাড়ির ঠিকানাও জেনে গেছে। আর্দ্রর ভেতরের অস্বস্তি ধীরে ধীরে উদ্বেগে রূপ নিতে লাগলো। কেউ ইচ্ছা করে রংকে অনুসরণ করছে, কিন্তু কেন? মাথার ভেতর একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে আবার দারোয়ানের দিকে তাকালো। লোকটা আর কিছু বলছে? কোনো নাম? না স্যার, কোনো গাড়ি দেখিনি। আর্দ্র কয়েক মুহূর্ত নীরব রইল। দারোয়ানের অদক্ষতা আর্দ্র রাগে ঘি ঢেলে দিচ্ছে। তারপরে স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলল, এখন থেকে বাড়ির মূল গেট সবসময় বন্ধ থাকবে। অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। জি স্যার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আর্দ্র এক পা এগিয়ে এলো, বাড়ির কোনো সদস্য সম্পর্কে কোনো তথ্য বাহিরের কাউকে দেবেন না। সে যত ভরদুই হোক, যত পরিচিতই মনে হোক। দারোয়ান দ্রুত মাথা নাড়ল। ঠিক আছে স্যার। আর ওই লোকটাকে যদি আবার দেখেন, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। জি স্যার। আর্দ্র আর কিছু বলল না। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল, কিন্তু গাড়ি রাস্তায় নামার পরও তার মন অন্য কোথাও আটকে রইল। রিয়ার ভিউ মিরে একবার বাড়িটার দিকে তাকালো সে। অদ্ভুত একটা অস্বস্তি তাকে গ্রাস করে আছে। কেউ একজন রংকে নজরে রাখছে, সে নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, লোকটা আসলে কে? আর তার উদ্দেশ্য কি? গাড়ি ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আর রাস্তার অনেক দূরে বিপরীত দিকের ফুটপাতের পাশে দাঁড়িয়ে কেউ একজন নিঃশব্দে সেই বাড়িটার দিকে তাকিয়ে আছে। গাছের ছায়ায়
গাঢ় আড়ালে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছিল একজোড়া ধীর চোখ। অপেক্ষমান পর্যবেক্ষণ তো যেন সঠিক সময়ের অপেক্ষায় আছে। সকালের সেই ঘটনার পর পুরো দিনটাই অস্বস্তির মধ্যে কাটলো আর্দ্রর। অফিসে বসে সামনে ল্যাপটপ খোলা থাকলো, তার মন কাজের মধ্যে ছিল না। বারবার একই প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর্দ্র কলমটা টেবিলের উপর রেখে চেয়ারে হেলান দিল। তার চোখের সামনে ভেসে উঠল রঙের হাসি মুখ। মেয়েটা এখন অসুস্থ, বাড়ির বাইরে বের হচ্ছে না। এই মুহূর্তে অন্তত সে নিরাপদ। ভাবতে আদৌ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, যখন রঙের ব্যান্ডেজ সে খুলে যাবে, যখন আবার কলেজে যাওয়া শুরু করবে, তখন সে কি সারাক্ষণ রঙের সঙ্গে থাকতে পারবে? অসম্ভব। তার নিজের কাজ আছে, অফিস আছে, দায়িত্ব আছে। আর রঙকে সারা জীবন ঘরের মধ্যে আটকে রাখাও সম্ভব নয়। তাহলে একটাই উপায়, রং সুস্থ হওয়ার আগেই লোকটাকে খুঁজে বের করতে হবে। তার পরিচয় জানতেই হবে, তার উদ্দেশ্য জানতে হবে। আর্দ্র ডেস্কের উপর রাখা ফোন তুলে কয়েকটি কল করলো। প্রথমে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করার নির্দেশ দিল। বাড়ির সামনে, পেছনে এবং প্রতিটি প্রবেশপথে নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হলো। বাড়ির বর্তমান দারোয়ানের যোগ্যতার উপর তার ভরসা উঠে গেছে, তাই সে নতুন আরো একটি দারোয়ান যুক্ত করে গেটে অতিরিক্ত নিরাপত্তার নির্দেশও দেওয়া হলো। সবকিছু করার পরও তার ভেতরে অস্বস্তিটা কমলো না, বরং সময় যত গড়াচ্ছিল অজানা আশঙ্কাটা ততই বাড়ছিল। অবশেষে বিকেলের দিকে সে সিদ্ধান্ত নিল, আজ অফিসে আর থাকবে না। নিজের চোখে বিষয়টা দেখতে হবে। সন্ধ্যা 6:30, আকাশে অন্ধকার নেমে এসেছে। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠছে অনেক আগেই। অফিস থেকে বেরিয়ে নিজের গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আর্দ্র। পুরো পথই তার মন সতর্ক ছিল। প্রতিটি মোড়, প্রতিটি গাড়ি, প্রতিটি অচেনা মুখ, সবকিছুই যেন তার নজরে আসছিল। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তার দৃষ্টি হঠাৎ আটকে গেল। রাস্তার বিপরীত পাশে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ, হেডলাইট নিভানো। গাড়িটা এমনভাবে পার্ক করা যেন কারো অপেক্ষায় আছে। আর্দ্রর হাত স্টিয়ারিং উপর শক্ত হয়ে উঠল। গাড়ির গতি না কমিয়ে স্বাভাবিকভাবেই সামনে এগিয়ে গেল সে, কিন্তু চোখ ছিল সেই গাড়ির দিকেই। আর ঠিক তখনই সে দেখল গাড়ির জানলার পাশে বসে আছে একজন মানুষ। লোকটির মুখ আংশিক অন্ধকারে ঢাকা, তবুও স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো কাজও করছে না। সে শুধু তাকিয়ে আছে সোজা তাদের বাড়ির দিকে। আর্দ্র চোয়াল শক্ত হয়ে উঠল। গাড়ি বাড়ির গেটের দিকে না নিয়ে সে ধীরে ধীরে সামনের মোড়ের দিকে এগিয়ে গেল। রিয়ার ভিউ মিরে তাকালো, লোকটা এখনো তাকিয়ে আছে। এইবার আর্দ্রর সমস্ত সন্দেহ বাস্তবে রূপ নিতে শুরু করলো। কালো গাড়িটা রাস্তার পাশে নিচুপ দাঁড়িয়েছিল। চারপাশে সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। রাস্তার লাইটের হলুদ আলো গাড়ির চকচকে গায়ে পড়ে অদ্ভুত একটা রহস্যময় আবয় তৈরি করেছে। গাড়ির ভেতরে বসে থাকা লোকটি কয়েক মুহূর্ত বাড়িটার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে সে গাড়ির দরজা খুলে বাহিরে নামলো। একবার চোখ তুলে বাড়িটার দিকে তাকালো, তারপর পকেট থেকে ফোন বের করার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত পেছন থেকে তার কাঁধ চেপে ধরলো। পরের সেকেন্ডে সবকিছু এত দ্রুত ঘটলো যে সে প্রতিক্রিয়া জানানোর সুযোগই পেল না। ধাম! তার শরীর সজোরে গাড়ির সাথে আছড়ে পড়লো। এক হাত পিছনে মোড়সানো, মাথা গাড়ির সঙ্গে চেপে ধরা।
লোকটা ব্যথায় দাঁতে চেপে ফেলল। হোয়াট দ্য হেল! সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। আর্দ্র গ্রিপ যেন লোহার তৈরি। এক হাতে লোকটার কবজি পেছনে মুড়চে ধরে রেখেছে, অন্য হাতে তার মাথা গাড়ির সঙ্গে চেপে রেখেছে। চোখে তখন জমাট বাঁধা ক্রোধ, সারাদিনের দুশ্চিন্তা, অস্বস্তি আর সন্দেহ যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। কি চাই তোর? বাড়ির সামনে ঘুরঘুর করছিস কেন? আর্দ্রর গর্জন রাতের নীরবতা কাঁপিয়ে দিল। মতলব কি তোর? আরো জোরে তার হাত মুড়চে দিল সে। লোকটা ব্যথায় মুখ বিকৃত করে ফেললো। আমাকে ছেড়ে দাও, অ্যানসার মি। তুমি কি আদৌ জানো আমি কে? আর্দ্রর চোখে ঠান্ডা আগুন জ্বলে উঠল। সে আরো একটু চাপ বাড়িয়ে দিল। লোকটার মুখ থেকে ব্যথা চিৎকার বেরিয়ে এলো। আমাকে দেখে কি মনে হয় আমি পাস্তাদি? আর্দ্র দাঁত চেপে বলল। মুখ খোল। ওকে ফলো করছিস কেন? লোকটা এবার সত্যি বিভ্রান্ত হয়ে গেল। ফলো হু? আমার সাথে চালাকি করো না। আমি জানি না আপনি কি বলছেন। আর্দ্র কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, কি করছো? আর্দ্র এক মুহূর্তের জন্য থেমে গেল, তবে হাত একটুও ঢিলা করলো না। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে দেখলো আরিশ দাঁড়িয়ে আছে, এক হাতে প্লাস্টার, বিষম্মী চোখে তার দিকে তাকিয়ে আছে। আর্দ্র ঠান্ডা গলায় বলল, আরিশ, দারোয়ানকে ডাক আর পুলিশকে ফোন কর। কথা শেষ করার আগে আরিশের চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আশিক স্যার! কয়েক সেকেন্ডের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আর্দ্র ভুরু কুঁচকে উঠল। লোকটা কষ্ট করে মুখ ঘুরিয়ে আরিশের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটল। এই আরিশ! হায় আল্লাহ, স্যার, সত্যি আপনি? আরিশ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আপনি এখানে কি করছেন? আশিক কষ্ট করে শ্বাস নিল। আরিশ, আগে কি তোমার ভাইকে বলবে আমাকে ছেড়ে দিতে? আর্দ্র হাত এখনো আগের মতোই শক্ত, একটুও নড়েনি। আরিশ দ্রুত সামনে এগিয়ে এলো। ভাইয়া, কি করছো? ছাড়ো ওনাকে। তুই চিনিস একে? আর্দ্রর কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। অবশ্যই চিনি, উনি আমাদের লেকচার। আরিশ হতভম্ব মুখে বলল। কথাটা শুনে আর্দ্রর চোখ সরু হয়ে এলো, কিন্তু সে এখনো আশিককে ছাড়ল না, বরং আরো গভীর দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে রইল। লেকচার? তাহলে একজন কলেজের শিক্ষক কেন দিনের পর দিন তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে? কেন রঙের খোঁজ করবে? কেন দূর থেকে তার ছবি তুলবে? কিছুই মিলছে না, একদমই না। আরিশ এবার জোর করে আর্দ্রর হাত সরানোর চেষ্টা করলো। ভাইয়া, ছাড়ো। আশিক এবার ধীরে ধীরে চোখ তুলে আর্দ্রর দিকে তাকালো। তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট, তবুও দৃঢ়তা অদ্ভুত শান্ত। মনে হচ্ছে সে মৃদু হেসে বলল, আমাদের পরিচয়টা ঠিকভাবে হওয়া দরকার। আর্দ্রর চোখে সন্দেহ আরো গভীর হয়ে উঠল। ডাইনিং রুমে পরিবেশটা অদ্ভুতভাবে অস্বস্তিকর হয়ে উঠেছে। সোফার একপাশে পা তুলে বসে আছে আর্দ্র। তার মুখ গম্ভীর, চোখ দুটো ঠান্ডা এবং সতর্ক। ঠিক তার সামনে বসে আছে আশিক, আর মাঝখানে যেন দুই পক্ষের মধ্যে আটকে পড়া ভিজা বিড়ালের মতো বসে আছে আরিশ। মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীর সব ঝামেলাই আজ তার ঘাড়ে এসে পড়েছে। কিছুক্ষণ আগে তার ভাই তার কলেজের লেকচারকে প্রায় অপরাধের মতো ধরে গাড়ির সঙ্গে চেপে রেখেছিল। সেই পরিস্থিতি সামলাতে গিয়ে আরিশের যে কি অবস্থা হয়েছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। ঠিক তখনই নিহা ট্রেতে নাস্তা নিয়ে ভেতরে ঢুকলেন। তার পেছনে কাজের মেয়ে টেবিলের উপর চা নাস্তা সাজিয়ে রেখে চলে গেল।
নিহা হাসি মুখে সামনে বসে বললেন, প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আশিক ভদ্রভাবে হাসলো। ধন্যবাদ কেন আন্টি? আরিশ বলেছিল একজন স্যার ওদের হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই স্যার যে তুমি সেটা ও কখনো বলেনি। পাশ থেকে আরিশ প্রতিবাদ করে উঠল, আম্মু, নাম বললে তুমি চিনতে নাকি? নিয়ার সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই চিনতাম। আমি তোমার আর রঙের সব শিক্ষকদের চিনি। তার কণ্ঠে গর্বের সুর। তিনি আবার আশিকের দিকে তাকালেন। তোমার নাম শুনলেই চিনতাম, আর চেহারাও আমার মনে ছিল। দেখলে না, দেখা মাত্রই চিনে ফেলেছি। আশিকের ঠোঁটে হালকা হাসি ফুটল। থ্যাংক ইউ আন্টি, আমাকে মনে রাখার জন্য। যদিও আমি ওদের মাত্র 1 সপ্তাহ পড়িয়েছিলাম, তারপরও যে আপনি আমাকে মনে রেখেছেন, এটা সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। ও হ্যাঁ, নিহা যেন হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, তুমি হঠাৎ করে চলে গেলে কেন? জানো, তোমার পরে নতুন ম্যাথ টিচার খুঁজতে আমার কত কষ্ট হয়েছিল। কথাটা শুনে আশিক কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, সরি আন্টি, তখন হঠাৎ কিছু ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছিল, তাই চলে যেতে হয়েছিল। কথাটা বললেও তার দৃষ্টি ধীরে ধীরে আর্দ্র দিকে গিয়ে থির হলো। চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির নিচে যেন বহু পুরনো কোনো স্মৃতি লুকিয়ে আছে। 4 বছর আগের এক সন্ধ্যা, এই বাড়ি, এই পরিবার, আর সেই দিন। আর্দ্র খুব স্পষ্ট ভাষায় তাকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছিল। রঙের চারপাশে অদৃশ্য একটা সীমারেখা এঁকে দিয়েছিল। আর্দ্র অবশ্য সেই দৃষ্টির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুখের অভিব্যক্তি একটুও বদলালো না। সে সরাসরি প্রশ্ন করল, হঠাৎ এখানে আসার কারণটা জানতে পারি? কথাটা শুনে নিহার সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকালেন। আর্দ্র, এভাবে কথা বলছো কেন? আশিক অবশ্য অস্বস্তি প্রকাশ করল না, বরং শান্তভাবে উত্তর দিল, আমি তো আগেই বলেছি, আরিশ আর রংকে দেখতে এসেছি। তারপর সে নিহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সেদিন হাসপাতালে আপনাদের জন্য অপেক্ষা না করে চলে যেতে হয়েছিল। আমার পরীক্ষার হলে ডিউটি ছিল, পরে আর ওদের খবর নিতে পারিনি। একটু থেমে আবার বলল, তার চোখে আন্তরিকতা স্পষ্ট, ওরা কলেজও আসে না, তাই চিন্তা হচ্ছিল। ভাবলাম একবার দেখে যাই, আশা করি এতে কোনো ভুল করিনি। ভুল? নিহা অবাক হয়ে বললেন, অবশ্যই না, বরং এত ব্যস্ততার মাঝেও ছাত্রদের জন্য সময় বের করেছো, এটাই অনেক বড় ব্যাপার। তার উপর আর্দ্র ভুল করে তোমাকে আঘাত করেছে। আমাদের উচিত তোমার সাথে মাপ চাওয়া। আশিক মাথা নাড়ল, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। ভুল যে কারো হতে পারে, এমন চোরের মতো দাঁড়িয়ে থাকলে যে কেউ ধরে গণধোলাই দিবে। আর্দ্র নিহা দাঁত চেপে ছেলেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছড়ে, আসলে অনেকদিন পর এসেছি তো, তাই বাড়িটা ঠিক মনে করতে পারছিলাম না, কিন্তু কেউ এত ভয় পেয়ে যাবে বুঝতে পারিনি। আশিক হেসে ফেলল, চোখে স্পষ্ট তাচ্ছিল্য। আর্দ্র ভ্রু তুলল। নিহা হেসে উঠলেন, কিন্তু হাসি শেষ হতেই তার চোখ চলে গেল আর্দ্রর দিকে, একটা কড়া সতর্ক দৃষ্টি, যার অর্থ খুব স্পষ্ট, একদম চুপ থাকবে। আর্দ্র চুপ করে রইল, কিছু বলল না, কিন্তু মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল তার নীরবতা মোটেও সম্মতির লক্ষণ নয়। কিছুক্ষণ পর রং নিজের ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিং রুমে ঢুকতে আর্দ্র দৃষ্টি শব্দস্ফূর্তভাবে তার দিকে চলে গেল, আর পরের মুহূর্তে তার ভুরু কুঁচকে উঠল। রং জামা বদলেছে, কিছুক্ষণ আগেও বাড়ির আরামদায়ক ঢিলেঢালা পোশাক পরা ছিল, এখন পরনে সুন্দর একটি থ্রি পিস। চুলও গুছিয়ে নিয়েছে,
মুখে কোনো সাজ না থাকলেও নিজেকে পরিপাটি করে এসেছে। আদ্র চোয়াল শক্ত হয়ে উঠল। সকাল থেকে তার মেজাজ এমনিতেই ভালো ছিল না। সন্ধ্যার পুরো ঘটনাটা এখনো মাথার মধ্যে ঘুরছে। তার উপর এখন জেনেছে আশিক শুধু একজন সাধারণ শিক্ষক নয়, সে সেই আশিক 4 বছর আগের সেই ম্যাথ টিচার, যে রংকে পড়ানোর সময় তার প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল। তার উপর সে মাত্র জেনেছে এই লোকটাই অজ্ঞান রংকে কোলে তুলে হাসপাতালে নিয়েছে। বিরক্তিকর। আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো রং তাকে কখনো বলেনি যে আশিক তার কলেজের শিক্ষক, একবারও না। এখন আবার স্যার এসেছে শুনে জামা বদলে এসেছে। স্যার এসেছে শুনে জামা পাল্টাতে হবে কেন? আশ্চর্য। বিষয়টা যতই স্বাভাবিক হোক, আদ্র চোখে মোটেও স্বাভাবিক লাগছে না, একদমই না। বরং ভীষণ বিরক্ত লাগছে। ইচ্ছে করছে রংকে তুলে রুমের ভেতরে নিয়ে যায়। রং অবশ্য তার ভেতরের ঝড় সম্পর্কে কিছুই জানে না। সে শান্তভাবে এসে নিহার পাশে বসে পড়ল। আশিকের সঙ্গে ভদ্রভাবে কুশল বিনিময় করল। আশিকও তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিল। পায়ের অবস্থা কেমন? ডাক্তার কি বলেছেন? কলেজে ফিরতে আর কতদিন লাগবে? বাড়িতে পরীক্ষার জন্য ঠিকমতো পড়াশোনা করছে নাকি? এইসব নিয়ে বেশিরভাগ কথা হলো। তারপর খুব বেশিক্ষণ বসে থাকলো না। চায়ের কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। এবার আমার যাওয়া উচিত, নিহার সঙ্গে সঙ্গে বললেন। এভাবে যাবে? অন্তত রাতের খাবার খেয়ে যাও। না, আজ না। আশিক ভদ্রভাবে মাথা নাড়ল। নিহার অনেক অনুরোধের পরও সে রাজি হলো না। আরেকদিন আসবো আন্টি, তখন আপনার হাতের রান্না খাবো। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় একবার তার দৃষ্টি রঙের উপর স্থির হলো। মাত্র কয়েক সেকেন্ড, তারপর সে চোখ সরিয়ে নিল। কিন্তু দূর থেকে বসে থাকা আদ্র সেই ক্ষণিক দৃষ্টিটুকু এড়িয়ে গেল না। আর আশিক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও তার মুখের কঠিন ভাব একটুও কমল না।